নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি পার্থ। আজকে আমাদের সাথে উপস্থিত আছে শ্রী মহাদেবানন্দ তীর্থনাথ মহাশয়। শাস্ত্রের সম্পর্কে তো জ্ঞান অনেকের থাকে, শাস্ত্র নিয়ে অনেকেই চর্চা করে, কিন্তু শাস্ত্রটাকে সঠিকভাবে প্রয়োগ কজনই বা করতে পারে। আজ আমরা শাস্ত্রীয় কিছু ব্যাখ্যা শুনবো দাদার কাছ দিয়ে। তো দাদা, সর্বপ্রথম কেমন আছে? ভালো আছি, নমস্কার জানাই দর্শনা যারা দেখছেন অনুষ্ঠানটি, তোমাকেও শুভেচ্ছা রইল এবং ঋষিবাণী পরিবারের প্রত্যেকটি সদস্যকে সপ্রেম শুভেচ্ছা রইল। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক আপনার কাছে জানতে চাই, সেটি হলো পঞ্চাঙ্গ। আপনার কাছে জানবো পঞ্চাঙ্গ জিনিসটা কি, পঞ্চাঙ্গ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। পঞ্চাঙ্গ গুরুত্বপূর্ণ এই জন্য যে আমার, তোমার, আমাদের সবার যে সারা বছরের কার্যক্রম, বিশেষ অনুষ্ঠানগুলো, সব কিছুর আধার কিন্তু পঞ্চাঙ্গ। সামাজিক পার্সপেক্টিভে যদি বলো, এই উৎসবের কাল আমরা কাটিয়ে এলাম। পার্থ, আমি তুমি বছরের শুরুতেই ওই বাড়িতে যখন পাজিটা আসে, খুলে প্রথম কাজ কি করি গো? পঞ্চাঙ্গ কিন্তু না, পঞ্চাঙ্গ দেখি না, পঞ্চাঙ্গ তো গোটা বইটা। পঞ্চাঙ্গটা খুলে কি দেখি? কবে দুর্গা পূজা, কবে লক্ষ্মী পূজা, বা ওই বইটির প্রয়োজন পড়ে তোমার বাড়িতে, আমার বাড়িতে কোনো একটা শুভ কর্ম করার জন্য। তাহলে এইখান থেকে বইটার ইম্পর্টেন্স বা বিষয়টার ইম্পর্টেন্স আমাদের পরিষ্কার হয়ে যায় যে এইটা একটা টাইম শিডিউল। তাহলে টাইম শিডিউল যদি বলি, দেখো, তুমি আজকে 2025 সালে দাঁড়িয়ে সদ্য দুর্গোৎসব কাটিয়ে উঠলে, উৎসবের মৌসুম কাটিয়ে উঠলে। হ্যাঁ, একদম। তুমি কিন্তু 2075 সালেও, 2080 সালেও দুর্গাপূজার কি শিডিউল অ্যাজ ইট ইজ পঞ্চাঙ্গ থেকে তোমার বেরিয়ে আসবে। তাহলে একদম আমাদের মতো সাধারণ মানুষের ভাষায় পঞ্চাঙ্গ হচ্ছে টাইম শিডিউল। তাহলে টাইম শিডিউল যখন আমি বলছি, তাহলে একটা কোয়ালিটি অফ টাইম কথাটা উঠে আসছে। হ্যাঁ, একদম। এইখানে সব থেকে বেশি ইম্পর্টেন্স পঞ্চাঙ্গের। পঞ্চাঙ্গ শব্দটা যদি আমরা ভাঙি, পঞ্চ অঙ্গ, তাহলে প্রশ্ন হচ্ছে কার অঙ্গ? আমরা যে এখান থেকে যদি জ্যোতিষের দিকে ঢুকি, জ্যোতিষ, ধর্মীয় কৃত্য, শাস্ত্র, প্রত্যেকটাই তো একে অপরের পরিপূরক, একসঙ্গে হাত ধরাধরি করে চলে। তো সময়ের কোয়ালিটি আমরা 5টা ইউনিটে মাপছি। ধরো, তোমার জন্মদিন, আমরা সাধারণত সনাতনী মানুষ যারা, আমরা বরাবর পালন করি জন্মতিথি, যেটি ফিক্সড। একদম। ডেটটা হয়তো চেঞ্জ হতে পারে, তিথি কখনো চেঞ্জ হয় না। একটা জিনিস আমাদের বুঝতে হবে যে যে কোনো সময়, ধরো তুমি কোথাও যাত্রা করছো, বা তোমার বিবাহের টাইম শিডিউল তৈরি করা হচ্ছে কোন দিন হবে, কি দেখি আমরা? আমরা দেখি একটি শুভ মুহূর্ত। তাহলে অনুরণনটা এটা যে যাত্রা শুরু করার সময় এমন একটা সুটেবল টাইম, বা যে মুহূর্তে আমার যাত্রা শুরু হচ্ছে সেই মুহূর্তের কোয়ালিটি অফ টাইম, যার উপর নির্ভর করে যাত্রার দরুন, যাত্রা পথে আমার কি এক্সপিরিয়েন্স হবে, আমার ডেস্টিনেশনে পৌঁছে আমার কি প্রাপ্তি হবে। তাহলে এটা একটা ছোট যাত্রা শব্দটা যেমন ব্যবহার করছি আমরা, জীবনও যাত্রা, জীবনটাই আমাদের জীবনটাই একটা কমপ্লিট যাত্রা। তাহলে একটু যদি বিগার পার্সপেক্টিভ এবার আসি, প্রসঙ্গত বলি, এই পঞ্চাঙ্গের যে প্রিন্সিপাল, এইটি কিন্তু বৈদিক জ্যোতিষের ভিত্তি। এইটি বাদ দিয়ে আর যাই হোক, অন্তত জ্যোতিষ সম্ভব না। পার্থ, তুমি হয়তো দেখে থাকবে ওই একটু পুরোনো দিনের যে গোষ্ঠীগুলো করা হয়, গাছ গোষ্ঠী, বড় গোষ্ঠী করা হয়, প্রথম যে সারণী থাকে তা কিন্তু পঞ্চাঙ্গের। হ্যাঁ, একদম। কি থাকে? কারুর জন্মবার, কারুর জন্মতিথি, সেই ব্যক্তির জন্ম নক্ষত্র, জন্মকরণ এবং জন্মকালীন নিত্যযোগ। তাহলে বার, তিথি, নক্ষত্র, নিত্যযোগ ও করণ, মানে এটাই পঞ্চাঙ্গ। এটাই পঞ্চাঙ্গ, 5টি মিনিট, এইটাই পঞ্চাঙ্গ। আচ্ছা। তাহলে সময়কে যদি, সময়ের একটা যদি শরীর দিই আমরা, এর 5টা অঙ্গ, যেটা দিয়ে সেই কালপুরুষ বা সময়কে আমরা ধরতে পারি, যেখানে ছিলাম আমরা, যাত্রা শুরু বা জীবনের শুরু। আমার জন্ম সময়টা যদি আমাকে এইভাবে লিখতে হয়, তাহলে অমুক বারে, অমুক তিথিতে, এইভাবে আমি লিখে ফেললাম। এবার পণ্ডিত জ্যোতিষী যারা আছেন, জ্যোতিষের ছাত্র যারা,
তারা এটা নিয়ে বসে ওই ইনফরমেশনটাকে কিন্তু আমার জীবন যাত্রা যখন বলছি, যাত্রাটা কিরকম প্রোগ্রেশন হবে, আমার যাত্রা পথে আমার কি এক্সপিরিয়েন্স হবে, গন্তব্যে পৌঁছানো হবে কিনা, এবং গন্তব্যে পৌঁছে কি প্রাপ্তি অপেক্ষা করে আছে, পুরোটারই বিবরণী পঞ্চাঙ্গ। আচ্ছা, মানে আমাদের পুরো কোষ্ঠীর মেন চার্টে পৌঁছাতে হবে না, আমরা পঞ্চাঙ্গ দেখে অনেকটা বলে দিতে পারি। পঞ্চাঙ্গ ফাউন্ডেশন, কুষ্ঠির গভীরে আমাদের ঢুকতেই হবে। আমরা যত মডার্ন টেকনিকই ব্যবহার করি বা যত ক্লাসিক্যাল টেকনিকই ব্যবহার করি, শুরু থেকে শেষ না দেখলে ভাই তোমার মুন্সিয়ানা আসবে না। হ্যাঁ, বলা ভালো, তুমি যে চলবে কোথায় দেখবে। একটা রাশিচক্র যখন আমরা দেখতে বসি, শুধু তো তোমার মূল রাশিচক্র নয়, তার সঙ্গে একাধিক লাগোয়া বর্গচক্র আছে। এবার তুমি আমায় বলো, জীবনের, ছেড়ে দাও জ্যোতিষের টেকনিক্যাল টার্মগুলো ব্যবহার করে আমরা ছেড়ে দিই, জীবন বহুমাত্রিক। তোমার স্বাস্থ্য আছে, তোমার এনার্জি সিস্টেম আছে, তোমার ফোকাল পয়েন্ট আছে, তোমার ইমোশন আছে, তোমার সম্পর্ক আছে, তোমার সম্পদের জায়গাটা আছে, তোমার জীবনে বৃদ্ধির জায়গা আছে, বিবাহ আছে, সন্তান লাভ আছে, এবং পরিশেষে তোমার জীবনের ওভারঅল স্ট্যান্ডার্ড অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ আছে। এই যে এই মেজারমেন্টের ইউনিট, এটাই পঞ্চাঙ্গ। ধারণাটা এটা যে যে মুহূর্তে একজন নবজাতক জন্মালো, এই সময়গুলো বা এইগুলো না ইন্ডেক্স হিসেবে কাজ করে, একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে। তাহলে একজন জাতক বা জাতিকা, সেটি একটি সৃষ্টি, তো আমরা তার বিচার করছি। আচ্ছা, এবং একটা ধারণা করছি যে প্রথমত আমাদের বৈদিক জ্যোতিষ কিন্তু ভাগ্যের বিষয় নয়, কর্মের বিষয়, কর্মবাদের বিজ্ঞান। তাহলে পঞ্চাঙ্গ আমাকে এই ধারণাও দিচ্ছে যে আমার রাশিচক্রের বা তোমার রাশিচক্রের বা কারুরই রাশিচক্রের নির্দিষ্ট বিন্যাস তৈরি হওয়ার কারণটা কি। ঠিক সেই সময়ই আমার জন্ম, তোমার জন্ম বা যে কারুর জন্ম হচ্ছে, যে সময় জন্মালে আমার যে প্রারব্ধ সেটা ম্যানিফেস্ট হওয়ার প্রকৃষ্ট সময় হয়। আচ্ছা, পঞ্চাঙ্গ সেই পড়াশোনা করছে, তার উপর ভিত্তি করে আমার জীবনের প্রোগ্রেশন এক একটা সময় কি হবে এবং আমার জীবনের নানা দিকের একটা গ্রস ওভারভিউ কি হতে পারে, সেটি পঞ্চাঙ্গ। আচ্ছা, ক্যালেন্ডারের পঞ্চাঙ্গ আর আমাদের মানে জ্যোতিষ ভিত্তিক পঞ্চাঙ্গ এটা কি আলাদা? দেখো, ক্যালেন্ডারে তোমায় যেটা দেয়া হচ্ছে সেটা হচ্ছে ডেট। হ্যাঁ, ঠিক আছে, আমরা কি করছি, আমরা পুরো ডিটেল বিচার। আমরা যেটা করছি তার উপর নির্ভর করে ডেট সিস্টেমটা তো কোন ক্যালেন্ডার তুমি ফলো করছো তার উপর নির্ভর করছে। হ্যাঁ, কিন্তু আমরা যে পঞ্চাঙ্গ নিয়ে এখন আলোচনা করছি, আমাদের হিন্দু পঞ্জিকা। ঠিক আছে, এখানে আমরা যেটা দেখছি, আমি যেটা বললাম, শুরু করছি বার থেকে, তারপরে আমরা কোথায় আসছি, তিথি, তারপরে কোথায় আসছি, নক্ষত্র, তারপর কোথায় আসছি, করণ, তারপর কোথায় শেষ হচ্ছে জন্মকালীন নিত্যযোগে। এবার বক্তব্য যেটা, এত গুরুত্বপূর্ণ পঞ্চাঙ্গ কেন, এবং পঞ্চাঙ্গের সব থেকে বড় সার্থকতা, এই পঞ্চাঙ্গের এই বিষয়গুলি প্রকৃতির সঙ্গে সংযুক্ত। অ্যাসোসিয়েট পুরোপুরি। কিভাবে? এই যে বার তত্ত্ব বলছি, আচ্ছা তার আগে একটু শিবের গীত ভেনে নি। হ্যাঁ, একদম। আমার তোমার যে নির্মাণ বা পৃথিবীর কারোরই যে নির্মাণ, আমি তুমি কোথায় কমন বলো তো? আমরা সবাই মানুষ। ঠিক, উপাদানগতভাবে আমরা কোথায় কমন? আপনি বলুন। আমরা পঞ্চতত্ত্বে নির্মিত। হ্যাঁ। এই কথা যদি বলি তাহলে আর কোথাও কোনো দেশকালের পরিধি টপকে এটা ইউনিভার্সাল হয়। তাহলে পঞ্চতত্ত্ব কি কি আমরা জানি? পঞ্চমহাভূত। পঞ্চাঙ্গ তো এই 5 মহাভূতের স্টাডি। কিরকম ভাবে? তোমার একটি জন্মবার হবে, সেইটি তোমার হরোস্কোপে, তোমার রাশিচক্রে, তোমার নির্মাণে অগ্নিতত্ত্ব কতটি ঠিক ঠিক আছে, তো না সেখানে কোনো সমস্যা আছে, সেটি ইঙ্গিত করলো। সেইটা তোমার ডিরেক্টলি পরবর্তীকালে তার ইমপ্লিকেশনগুলো দেখো, তোমার স্বাস্থ্য কেমন যাবে, মোটামুটি তোমার এনার্জি সিস্টেম কিরকম হবে, তুমি এনার্জি কোন কাজে ব্যয় করবে। তুমি আচ্ছা, এরকম তো তুমি নিশ্চয়ই দেখেছো পার্থ, কিছু মানুষ সকালবেলা খুব আর্লি আওয়াজ থেকে কাজ শুরু করতে পারেন, তাড়াতাড়ি এক্সস্টেড হন। কিছু মানুষ তাদের বেলাটা হয়তো অনেক পরে শুরু হয়,
কিন্তু কাজ চলে অনেক রাত অবধি। মানে বলতে চাইছি যে যত বেলা গড়াচ্ছে তারা যেন আরো তাদের অ্যাক্টিভিটি এজিলিটি বাড়ছে, এনার্জি লেভেলটাও বাড়ে। হয়তো একদম। এটারও তো কারণ থাকতে পারে। এর কারণটা লুকিয়ে থাকে এই যে আমাদের জন্ম হচ্ছে, প্রথমত বার বলতে জন্মবারের অধিপতি বলতে আমাদের যে কনসেপ্টটা বুঝতে হবে সেটা হচ্ছে রবিবার সপ্তাহের শুরুর দিন থেকে শুরু করে শনিবার, এই 7টা দিনের মধ্যেই আমার জন্ম হবে। তাহলে আমার যদি রবিবারে জন্ম হয় তাহলে আমার জন্মবারের অধিপতি গ্রহকে হচ্ছেন রবি। তোমার যদি সোমবারে হয় তাহলে তোমার জন্মবারের অধিপতি গ্রহকে চন্দ্র। চন্দ্র। এইভাবে সোম থেকে শনি উইকডে প্ল্যানেট যেগুলো, এই প্রত্যেকটি প্ল্যানেটের তো নিজস্ব তত্ত্ব আছে, কেউ অগ্নিতত্ত্বের, কেউ বায়ুতত্ত্বের, কেউ পৃথ্বীতত্ত্বের। কিন্তু বার কথাটা যখন আমরা দেখছি, বার কথাটা এসছে বাসর। আচ্ছা। দেখবে এই বাসর শব্দটা সব থেকে কমন তোমার আমার ঘরে রবিবারে যখন আনন্দবাজার পত্রিকাটা আসে, রবি বাসরীয়, রবিবার কথাটা কিন্তু ব্যবহার হয় না, কেন রবি বাসরীয়। বাসর শব্দটা ভাঙলে যেটা পাই আমরা, বাস যুক্ত র, র শাস্ত্রে অগ্নি বীজকে অগ্নির তত্ত্বকে সিগনিফাই করে। তাহলে বার দিয়ে আমি বুঝছি অগ্নির অবস্থান কোথায় বা অগ্নির অবস্থান কি ধরনের। খুব স্বাভাবিকভাবে তুমি স্টুডেন্ট হও বা একজন কর্মজীবী মানুষ হও, রোববার থেকে শনিবার এই যে চলনটা দেখবে স্বাভাবিকভাবে একটু অন্যরকম। রোববার সকালটা যেভাবে শুরু হচ্ছে তোমার সোমবার সকালটা সেভাবে শুরু হয় না, মঙ্গলবারটা আবার অন্যরকম। বা একটু যারা জ্যোতিষ নিয়ে চর্চা করেছেন এই প্রকৃতিগুলো বোঝেন, কে অগ্নিতত্ত্বের গ্রহ, কে জলতত্ত্বের গ্রহ। এইখান থেকে প্রথমেই আমরা যেটা বুঝবো কতটাই এনার্জি সিস্টেম তোমার শরীরে আছে, আমাদের শরীরে আছে। লাইকওয়াইজ এই হরোস্কোপের 12টা রাশির মধ্যে কোনো রাশি অগ্নিরাশি, কোনো রাশি জলরাশি, কোনো রাশি পৃথ্বী রাশি, কোনো রাশি বায়ু রাশি। এবার ধরে নিলাম আমার রবিবারে জন্ম, তাহলে জন্মবারের অধিপতি গ্রহ হিসেবে রবি এই কি ধরনের রাশিতে অবস্থান করছে এইটুকু কিন্তু আমরা সবাই বুঝতে পারছি যে অগ্নিতত্ত্বের গ্রহ। আমি যখন অগ্নি খুঁজছি তাহলে জন্মবারটা এ রবিবার, মঙ্গলবার, এগুলো যদি হয় সব থেকে ভালো। খারাপ কোনোটাই না, বলা উচিত তার আগুনের ধরনটা অন্য। এর সঙ্গে নির্ভর করে ভারতের নাট্যশাস্ত্রের একটি অপূর্ব দান আছে সারা পৃথিবীর জন্য, সেটি হচ্ছে রস, নবরস। তাহলে একটা গ্রহের এইটুকুনি আমরা সবাই জানি যে এক একটা গ্রহের এক একটি বর্ণ, সেই বর্ণের সঙ্গে এক একটি রস, এক একটি মেজাজ। ওই যে বারটা তার যে নির্দিষ্ট রং হচ্ছে, ধরে নিলাম বৃহস্পতি, কারোর বৃহস্পতিবার জন্মবার, বৃহস্পতি পীথ বর্ণ, তাহলে ওই পীথ বর্ণের যে অনুরণন, ওর আমাদের মনের ওপরে যে ইম্প্যাক্ট, মানুষটার প্রকৃতির ঠিক সেই ধরনের। লাইকওয়াইজ এই বৃহস্পতি যদি কারোর জলরাশিতে বসে থাকে, সেই মানুষটার এনার্জি সিস্টেম কম্পেয়ার টু ধরে নিলাম বৃহস্পতি কারুর অগ্নিরাশিতে বসে আছে, খুব স্বাভাবিকভাবে এটা বোঝা যাচ্ছে না যে এনার্জি সিস্টেমটা আলাদা হবে বা এনার্জি ইউটিলাইজেশনের প্যাটার্নটা আলাদা হবে। এবং প্রসঙ্গত উল্লেখ্য, অগ্নি যখনই আসছে, যখনই তুমি আগুন দেখো পারতো, তোমার অ্যাটেনশন ওদিকে ছুটে যায় না? হ্যাঁ, একদম যায়। তাহলে বারের মধ্যে দিয়ে যদি সূর্যের তেজ আমার কাছে আসে, আগুন আমার কাছে আসে, বার লর্ড তোমার জন্মবারের অধিপতি গ্রহ যে রাশিতে বসে আছে বা তোমার লগ্ন সাপেক্ষে যেভাবে বসে আছে, দেখবে তোমার জীবনের ফোকাসটা ওই পথে। বা সেটা যদি নাও হয়ে থাকে, জ্যোতিষীর এটা দায়বদ্ধতা, তিনি এদিকে ডিরেকশন দিন, গেল মানে গাইড করে ওইদিকে ঠিক ঠেলে। তাই, আমার ফোকাল পয়েন্টটা ওইদিকে হবে। আচ্ছা, তাহলে বার নিয়ে যখন কথা উঠেই গেল দাদা, তাহলে জানতে চাইবো যে আমাদের 7টা বার আছে, 7টা বারের মধ্যে যার যে দিনে জন্ম বা যে বারে জন্ম সেই ব্যক্তিটি কেমন হবে, যদি এক এক করে একটু অল্প করেই হলে ওর ডিটেলস যদি বলেন খুব ভালো হয়। দেখো, যে বারটায় আমি জন্মাচ্ছি সেই বারের অধিপতির যে বিশেষ বৈশিষ্ট্য, রবি কর্তৃত্বপরায়ণ, অথরিটেটিভ। চন্দ্রের নেচার কি বলতো? চন্দ্র মাতার কারণ, তাহলে নারিশমেন্ট, কেয়ার, একটা সুদিং টেম্পারমেন্ট, সেরকম প্রকৃতি উঠে আসে। এরপরে আসেন মঙ্গল। মঙ্গল আমার মতে জ্যোতিষশাস্ত্রে সব থেকে মিসআন্ডারস্টুড গ্রহ। দেব সেনাপতি তো, টেম্পারমেন্ট খুব ডিসিপ্লিনড, টেম্পারমেন্ট খুব ব্যালেন্সড। এবং মঙ্গলের জাতক যারা, তারা অনেক বেশি, আমি অ্যাগ্রেসিভ বলবো না, অ্যাজাইল অ্যান্ড অ্যাক্টিভ হন।
এজাইল অ্যান্ড অ্যাক্টিভ, অ্যাগ্রেসিভ শব্দটা মঙ্গলের সম্বন্ধে ঠিক যায় না। লাইকওয়াইজ বুধের মধ্যে বৈশিষ্ট্য আমরা কি দেখি? বালক গ্রহ, সবকিছুতে কৌতূহল এবং অপরিসীম শেখার ইচ্ছা। বুধ সম্পদ কারক গ্রহ। তাহলে বুধবারে যে জন্মালো সেই মানুষগুলো স্বাভাবিক এই দিকে দক্ষতা বা এই ভাবগুলো প্রবল প্রকট হতে পারে। লাইকওয়াইজ বুধ কমিউনিকেশনের কারক গ্রহ। হতেই পারে অসম্ভব ভালো কমিউনিকেশন স্কিল সম্পন্ন মানুষ তিনি। বুধ তো ব্যবসারও কারো গ্রহ, তাই হ্যাঁ, মানুষ হতেই পারে। বিজনেসম্যান হতেই পারে, এক্স্যাক্টলি। এইটা পার্থ এইখান থেকে বলে দেওয়াটা খুব গ্রস, আমি সহমত। বাট তোমার প্রশ্নটা যথাযথ যে অন্তত প্রবণতাটা, একটা বাচ্চা যখন জন্মাচ্ছে আজকে, তার হোয়াটস ইন স্টোর আমরা জানি না, কিন্তু আমরা একটা ধারণা করতে পারি। এবং এর সঙ্গে এই যে বারের যে ফিচারটা, বারের অধিপতি গ্রহের যে ফিচার, সেটা যখন আমরা একটু ফাইন টিউন করে রাশি ইত্যাদি চরিত্রের সঙ্গে মেশাবো, জীবনের কমপ্লিট একটা গতিপথ পাবো। ছিলাম বুধে, বুধ তোপকে আমরা যখন বৃহস্পতির কাছে পৌঁছাবো, বৃহস্পতি দেবগুরু, যাবতীয় সন্তোষ, জীবনের যাবতীয় বৃদ্ধি এবং জ্ঞান চেতনা কারক গ্রহ। শুক্র সৌন্দর্য, এস্থেটিক্স, চারুকলা, ম্যাটেরিয়াল সুখ, মেটেরিয়ালিস্টিক এবং ম্যারিটাল দুটোই। একদম। এই জায়গাগুলো সেই মানুষটার ফোকাস থাকবে, বা তার এটা জীবনের কি ফোকাস এরিয়া হবে। দেখো, আমার প্রকৃতি কিরকম হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে যেগুলোর ওপর। তার অন্যতম হচ্ছে আমার জীবনের ফোকাল এরিয়া কি। আমি যদি একাডেমিক্সে শাইন করতে চাই, স্বাভাবিক খেলাধুলার জায়গাটা হয়তো আমার মধ্যে অতটা প্রবল হবে না। এইরকম ভাবে নর্মাল শনি, আমরা বলি দণ্ডাধীশ, ন্যায়াধীশ। তাহলে শনিবারের জাতক যারা, লোকের একটা ধারণা হয়ে গেছে শনিবারের জন্মটা কেমন যেন। আমি তো বলি চমৎকার। শ্রীরামকৃষ্ণদেব শব্দটি ব্যবহার করতেন মধুবার, শনিবার, মধুবার। এবং শনিবারের জন্মানো জাতক জাতিকা যারা, যেটা দেখেছি, অসম্ভব কর্তব্যপরায়ণ, পরিশ্রমীও হয় শুনেছি। অসম্ভব কর্তব্যপরায়ণ। দেখো, কর্তব্য এবং দায়বদ্ধতার বোধ তোমার না থাকলে তুমি পরিশ্রম করতে পারবে না, করবে না একদম। এবং আরেকটা যেটা এদের দিক মুগ্ধ করে আমাকে, ন্যায় প্রীতি, নিজেরা ন্যায় চান, ন্যায় দিতে চান। তাহলে এই ধরনের, এবার এর সঙ্গে তোমায় যেটা বলছিলাম, আমাকে দেখে নিতে হবে যে রবিবারে আমি হয়তো জন্মেছি, রাশিচক্রে রবির অবস্থানটি কিরকম। আচ্ছা, সবল যদি না হন, কোনোভাবে যদি খামতি থেকে যায় সেখানে অবস্থানের, তাহলে বিপরীত ফল উঠে আসে। মানে এটা আমরা একটা জেনারেল আলোচনা। যদি কারো রবিবারে জন্ম হয়, তার সাথে এই ব্যাপারগুলো যাবে, কিন্তু তার সাথে তার ন্যাটাল চার্টেও দেখতে হবে রবি কি পরিস্থিতিতে আছে, তাই তো? যথার্থ। আচ্ছা, এবার আমরা যখন পেরিয়ে যাচ্ছি, বার পেরিয়ে দ্বিতীয় অঙ্গে যাচ্ছি, আসছে আমাদের তিথি। তিথি কি? একটি চন্দ্রদিন। সব থেকে বড় ইম্পর্টেন্স কি তিথির ইম্পর্টেন্স আমার ইমোশনাল ডিজাইনটা কি হবে, তোমার চিন্তা ভাবনার ধরন কি রকম হবে, তুমি ইমোশনালি কতটা সাউন্ড হবে, তুমি ইমোশনালি কতটা কম্প্যাটেবল হবে। এগুলি দ্বিতীয়ত জীবনের অন্যতম প্রধান কারকত্ব। সম্পদের ফ্লো, ক্যাশ ফ্লো, রিসোর্স ফ্লো সম্পূর্ণভাবে কিন্তু চন্দ্রের উপরে দাঁড়িয়ে। কারণটা কি বলতো? আমাদের জীবনের প্রথম যে সম্পদ বা সব থেকে গুরুত্বপূর্ণ যে সম্পদ, খাদ্য, চন্দ্রের এরিয়া। এবং চন্দ্র এমন একটি গ্রহ যিনি আমাদের মননশীলতাকে যেমন দেখেন, আমাদের ইমোশনকে যেমন দেখেন, আমাদের শরীরেরও কারক। চন্দ্র মাতার কারক। তাহলে ওই হরোস্কোপের 4th হাউস রিলেটেড যে ব্যাপারগুলো, তোমার জীবন কতটা সুন্দর হবে, তোমার জীবনে তুমি ইমোশনালি কতটা প্লেজারে পাবে, কষ্টের জায়গা কোথায়, এবং এগুলোর পরেও রিলেশনশিপ, বিবাহ, কোয়ালিটি অফ ম্যারিড লাইফ। পার্থ, যদিও পরিপূর্ণ বিচার না করে ফলাদেশে পৌঁছানো যায় না, কিন্তু আমি যেটা বলছিলাম, এই প্যারামিটার্স দিয়ে যখন বিচার শুরু হবে, আমি দেখলাম তাহলে তিথি যদি জলতত্ত্বের হয়, এবং এইগুলো পরিচালন করার জন্য কারা আছেন? দুটি জলকারক গ্রহ, চন্দ্র এবং শুক্র।
তাহলে এই ধরনের তিথি, তাহলে আমাদের আগে এটাও জেনে নিতে হবে যে তিথির ফ্লোটা হয় কিভাবে, মানে তিথির আধিপত্য আসে কিভাবে। আমরা যদি প্রতিপদ থেকে শুরু করি, প্রতিপদের অধিপতি রবি, এরপর আস্তে আস্তে চন্দ্র, মঙ্গল, বুধ করে আমরা এগাতে থাকবো। হ্যাঁ। এইভাবে আমরা গিয়ে পৌঁছাবো হচ্ছে সপ্তমীতে, শনির দ্বারে। অষ্টমী তিথির অধিপতি শুক্ল এবং কৃষ্ণ, এটা দুটো পক্ষের ক্ষেত্রেই বলছি, রাহু। এরপর নবমী থেকে আবার কিন্তু রবির সার্কেল শুরু হবে। এইভাবে আমরা ত্রয়োদশীতে গিয়ে পাবো আবার বৃহস্পতিকে। চতুর্দশী তিথির অধিপতি শুক্র, শুক্ল এবং কৃষ্ণ। তাহলে শুক্লপক্ষ যখন চলছে আমার আসবে পূর্ণিমা, পূর্ণিমা তিথির অধিপতি শনি, অমাবস্যা তিথির অধিপতি রাহু। তাহলে একটা কথা বলো, আমরা যেটা বারের ক্ষেত্রেও দেখলাম যে প্রতিটি গ্রহের তাত্ত্বিক কিছু দিক আছে, যেমন জলতত্ত্বের গ্রহ হচ্ছে শুক্র ও চন্দ্র। তাহলে স্বাভাবিকভাবে আমাদের সাধারণ জ্ঞান কি বলে, যে যে কাজটা শুক্র বা চন্দ্রের করার কথা, সেইগুলো যদি মঙ্গল, রবি, এদের মতো গ্রহরা সেই কাজটা করতে যায়, তাহলে সেই মুন্সিয়ানাটা থাকে না। বক্তব্য যেটা, যে কোন ধরনের গ্রহ আমার জন্মতিথির অধিপতি সেটা যেমন গুরুত্বপূর্ণ, লাইকওয়াইজ হতেই পারে তুমি খুব সবল একজন মানুষ, গায়ে অনেক জোর টোর, তোমার মনটাও খুব ভালো, ঠিক আছে, কিন্তু এমন একটা জায়গায় তোমায় রাখা হলো, সেই বাড়িটা ঠিকঠাক নেই, পরিষ্কার পরিচ্ছন্ন না, বা তোমার একদম পছন্দ হচ্ছে না, তুমি কেমন ফিল করবে? মানে স্বাভাবিক। জলতত্ত্ব যখন আমি বলছি, সেই অধিপতি গ্রহগুলো ইভেন যদি চন্দ্র বা শুক্রের মতো তিথিতেও আমার জন্ম হয়, এদের আধিপত্যে থাকা তিথিতেও জন্ম হয়, তারা যদি কোনো কারণে গিয়ে এই অগ্নিকারক রাশিগুলোয় বসে, যেমন মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, বলা যেতে পারে ইমোশনাল টার্বুলেন্স, সম্পর্কের টানাপোড়েন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ক্যাশ ফ্লোর জায়গাটা প্রচন্ডভাবে বিঘ্নিত হতে পারে। স্বাস্থ্য তো আছেই, কারণ চন্দ্র শরীরেরও কারক। তাহলে এইটা যদি তুমি দেখে নাও, এরপর যখন যত যত আমরা চর্চা করতে থাকবো, যত পড়াশোনা করতে থাকবো, আমরা ঠিক পিন পয়েন্টেড ধরতে পারবো যে এই জায়গায় তিথি লর্ডের, সেই গ্রহটির যদি এই অসুবিধা থাকে, এই পার্টিকুলার অসুবিধাটার জন্য আমার মূল রাশিচক্রের বা বর্গচটে কোথায় কি দেখার আছে, এবং এইখান থেকে তোমার রেমেডি। তিথি নিয়ে যখন আমরা কথা বলছি, অধুনা এই বিষয়গুলো নিয়ে তো আলোচনা হয় না। তো প্রতিটি জন্মতিথি, প্রতিপদ থেকে শুরু করে পূর্ণিমা এবং অমাবস্যা দুটি পক্ষের 15তম তিথি, তুমি পূর্ণিমা এবং অমাবস্যা তিথিটা যদি বাদ দাও, প্রতিপদ থেকে চতুর্দশী অবধি জন্মতিথি সাপেক্ষে রাশিচক্রের অন্তত দুটি ঘর, এবং চতুর্দশীগুলোয় 4টি ঘর দগ্ধ অবস্থায় থাকে। দগ্ধ বলতে আমরা কি বুঝি পার্থ? পুড়ছে, বার্নিং। কারো আনফর্চুনেটলি কেউ যদি পড়ে, কিছু যদি পড়ে, কি উৎপন্ন হয়? তীব্র জ্বালা এবং যন্ত্রণা। তাহলে তোমার যদি পূর্ণিমা বা অমাবস্যা তিথি ভিন্ন অন্যান্য কোনো তিথিতে জন্ম হয়, প্রতিপদ থেকে চতুর্দশী, একটি অন্তত দুটি, ম্যাক্সিমাম 4টে রাশি কিন্তু দগ্ধ অবস্থায় থাকবে। আচ্ছা, তোমার লগ্ন সাপেক্ষে সেই দুটি বা 4টি ঘর তোমার জীবনের সব থেকে বেশি ইনকনভিনিয়েন্সের জায়গা। আচ্ছা, তুমি অন্য কোনো হিসেবে এই বিচার তুলেই আনতে পারবে না। একটু ভাবো, ধরো আমি পড়াশোনা করছি, এবার আমার জন্মতিথি অনুসারে আমার ওই চতুর্থ ভাবটি যদি এরকম দগ্ধ রাশিতে পড়ে, পড়াশোনায় কি আশা করছো? মন ছাড়া পড়াশোনা করা সম্ভব না। একেবারে। আমি বিবাহিত জীবনে প্রবেশ করেছি বা করতে চাইছি, আমার সপ্তম ভাবটার এই অসুবিধা হয়ে আছে। দাম্পত্য সুখ, দাম্পত্য জীবন, বিবাহ তো পরিপূর্ণতার জন্য, কি আশা করো? এবং প্রসঙ্গত সামাজিকভাবে যে আজকে বিবাহিত জীবনগুলো শুধু আমাদের রাজ্যে বা আমাদের শহরে বা আমাদের দেশে বলে কথা না, পৃথিবীব্যাপী দাম্পত্য জীবন সংকটের মধ্যে চলছে। একেবারে অন্যতম প্রধান কারণ এটি। এবং এর যে স্পেসিফিক রেমিডিয়াল মেজার্স, সেগুলোরও জায়গা আছে, সেগুলো না করে, অবহেলা করে যদি বেরিয়ে যাই, তাহলে জীবনে ইউ হ্যাভ টু পে ফর ইট।
তাহলে এই তিনটে জায়গায় এগিয়ে এলো, তোমার সম্পর্ক হলো। সম্পর্ক বলতে আমি শুধু প্রেম বা দাম্পত্য বলছি না, আমার তোমারও সম্পর্ক। যে কোনো সম্পর্ক। দেখো, আমার তোমার ধরো কাজের জায়গায় আমি তুমি সহকর্মী, আমরা এক টিমে কাজ করব। এবার এরকম যদি হয় যে তোমার যে রাশি আমার জন্মতিথি সাপেক্ষে সেটি আমার দগ্ধ রাশির জায়গা, জীবনে কোনোদিন আমার তোমার বনিমনা হবে না। আচ্ছা, আচ্ছা, কাজের জায়গাটায় রোজ যদি লড়াই করে আমার সঙ্গে লড়াই করে তুমি বাড়ি ফেরো পার্থ, বাড়ি ফিরে তুমি কেমন থাকবে? ভালো থাকবো না। আবার সেই অসুখী লোকটাই কাজে ফিরে আসবে, সে কাজও করতে পারবে না। একদম, তার মেন্টাল পরিস্থিতি তো খুব একটা ভালো থাকবে না। তাহলে একটি বিন্দু থেকে শুরু করছি, তার ব্যাপ্তিগুলো দেখো। গেল তিথির আরেকটি যেটি ভীষণ ইম্পর্টেন্স আছে সেটা হচ্ছে ওই সম্পদের ব্যাপার। কতটা সম্পদ আমার জন্য অ্যাভেলেবেল আছে আমার হাতে। এরকম প্রচুর মানুষ আমরা পাই না যথেষ্ট রোজগার করছেন, মাসের শেষ দিকে যখন যাচ্ছেন হাতে টাকা নেই, বা তারা হয়তো বলেনি যে আমার টাকা যথেষ্ট, আমার রোজগার করা নিয়ে আমার কোনো অভিযোগ নেই, টাকার ক্যাশ ফ্লোটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। বেশিরভাগ মানুষেরই তো এই কোশ্চেন থাকে যে ইনকাম তো প্রচুর করছে, কিন্তু কোথায় যায় সেই যায়। তিথিতত্ত্ব বুঝিয়ে দেবে, তিথিতত্ত্ব বুঝিয়ে দেবে তোমার সম্পদের প্রতি অ্যাপ্রোচ কি সেটা বেরিয়ে আসবে। আচ্ছা, আমরা অনেক দেখেছি যে আগেকার দিনে যারা মানুষ আছে তাদের জন্মের প্রপার বার্থ ডিটেলস নেই, কিন্তু তার নিজের তিথিটুকু জানে, বা তখনকার দিনে যে পণ্ডিত পুরোহিত যেই থাকুক না কেন তিথিটা তাকে গণনা করে বলে দিয়েছে। তো সেক্ষেত্রে সেই মানে তিথিটা বিচার করে সেই মানুষটার ব্যাপারে আমরা কতটা বিচার করতে পারি? অনেক কিছু উঠে আসতে পারে। আমি যে পয়েন্টগুলো বলছিলাম, প্রথমত তিথি থেকে তুমি তার ইমোশনাল কোশেনটা বুঝে নিতে পারবে। দেখো, জন্ম সময় যদি জানা না থাকে তাহলে তুমি লগ্ন নির্ধারণ করতে পারবে না, কারণ প্রতি 2 ঘন্টায় লগ্নগুলো বদলে যাচ্ছে। কিন্তু আমি যখন তিথি উল্লেখ করছি একটা নির্দিষ্ট মান আসছে রেফার করছি, এবং তাতে কিন্তু লগ্ন ছাড়া, ঠিক আছে, তুমি নবগ্রহের পজিশন কোন রাশিতে কোন গ্রহ কতটা প্রোগ্রেস করেছে সব পেয়ে যাবে। তাহলে সেখান থেকে তুমি লগ্নকেন্দ্রিক বিচারে যদি নাও যাও, আমি বললাম না যে চন্দ্র যেমন মনের কারক দেহেরও কারক, তার স্বাস্থ্য নিয়ে তুমি প্রশ্ন উত্তর দিতে পারো, তুমি তার ইমোশনাল হেলথ নিয়ে কথা বলতে পারো, তার ইমোশনাল টার্বুলেন্স কি হতে পারে, আদেও হবে কিনা কথা বলতে পারো, এবং তুমি তার সম্পর্ক তথা দাম্পত্য জীবন, বিয়েটা আদেও হবে। পার্থ, তিথি যে অধিপতি গ্রহ তার সঙ্গে সার্টেন গ্রহের কম্বিনেশনে, খুব স্পেসিফিক্যালি যদি আমি বলি মঙ্গল এবং রাহু, এই কম্বিনেশন বহু বিবাহের কারক, মঙ্গল বহুস্ত্রী কারক। বিবাহের ব্যাপারে যদি বলো, লম্বা আলোচনা চলতে পারে। ধরো ইন্টারকাস্ট ম্যারেজ, ইন্টার রিলিজিয়ান ম্যারেজ, বা এখনকার দিনে যা প্রাসঙ্গিক লং ডিস্টেন্স ম্যারেজ। বিবাহের পর দুই হাজব্যান্ড ওয়াইফ দুজন দুটো জায়গায় ব্যক্তিগত কমিটমেন্ট, প্রফেশনাল কমিটমেন্টের জন্য রয়ে গেলেন, এই বিচার বেরিয়ে আসবে। তিথি লর্ডের পজিশন, তার সঙ্গে কোন গ্রহ সংযোগ করছে, কোন গ্রহর সঙ্গে দৃষ্টি হচ্ছে, এর উপর নির্ভর করে। বাহ, তাহলে তিথি থেকেও আমরা একটা জাতক বা জাতিকার জীবনে প্রায় সব কিছুই জেনে উঠতে পারি, শুধু লগ্নটা বিচার করা যায় না, বাদ বাকি সব কিছু আমরা তিথি থেকে বিচার করতে পারছি। এটা আমাদের বললেন দাদা। আর একটা কথা মার্কেটে খুব প্রচলন আছে, যাদের অমাবস্যা তিথিতে জন্ম তাদের নাকি আমরা মুখ দেখলেই বুঝতে পারি। কিন্তু এই কথাটা কতটা সত্যি, কতটা কি বোঝার চেষ্টা করি? মানে তার জীবনে যেন দুঃখ কষ্ট তার মুখে প্রসঙ্গত আমার নিজের মহালয়া অমাবস্যায় জন্ম, আমায় দেখে খুব দুঃখী মানুষ মনে হচ্ছে তোমার? একদমই না ভাই, একটা কথা বলি, সেটা হচ্ছে অমাবস্যার একটা চমৎকার কি দিক বলতো? বলুন। পৃথিবীর সব থেকে সাকসেসফুল ওয়ার্কিং কাপেল তো রবি আর চন্দ্র, তাদের মিলনের সময়, ওই প্রিয়া মিলনের সময়, পরিপূর্ণতার সময়, অমাবস্যা তিথিটার বা কৃষ্ণপক্ষের যেটা ফিচার সেটা হচ্ছে সেই প্রিয়া মিলনের। অনেকদিন পর গার্লফ্রেন্ডকে দেখতে পাবে, অফিস থেকে ফিরে বউকে দেখতে পাবে, দুঃখ হবে? একদম। আচ্ছা, তাহলে বোঝাই গেল এই কথাটার মধ্যে কোনো রকম সত্যতা নেই। আচ্ছা, তো যেমন আমরা জানতে পারলাম যে অমাবস্যা তিথিতে জন্ম হলে অশুভ নয়,
এমন মার্কেটে আরো মিথ আছে, হ্যাঁ অমাবস্যা বা হচ্ছে কৃষ্ণপক্ষের তিথিতে জন্ম হলে আমার তিথিটা খারাপ। তো কোন তিথি ভালো, কোন তিথি শুভ বা অশুভ, এটা কেমন বা কেমন ফল দেয়, এটা যদি একটু এক্সপ্লেন করতো। দেখো, অশুভ তো কোনো তিথি নয়। এবার কি ধরনের কাজের জন্য কি ধরনের তিথি সেটি একটি দিক। আচ্ছা, এবং দ্বিতীয় দিক হচ্ছে, ধরো কারুর অষ্টমীতে জন্ম, কারুর ষষ্ঠীতে জন্ম। এবার অষ্টমী তিথির অধিপতি রাহু। এই রাহু মানেই যদি ভিলেন ভাবো, আমি তোমায় বলবো যাবতীয় ইনোভেশন, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, রিসার্চ, তার কারক গ্রহ রাহু। লাইকওয়াইজ ষষ্ঠী তিথিতে যাদের জন্ম হচ্ছে, শুক্র তিথির অধিপতি, তাদের মধ্যে সেই স্বাভাবিক, সেই এস্থেটিক্স এর দিকগুলো প্রবল হবে। নির্ভর করছে তোমার জন্মতিথির অধিপতি গ্রহটি তোমার রাশিচক্রের অবস্থা এবং অবস্থান। তিনি যদি স্যাটিসফ্যাক্টরি অবস্থান ও অবস্থায় থাকেন, প্রত্যেকটি তিথি শুভ। আচ্ছা, প্রত্যেকটি তিথি শুভ। তিথির কখনো নিজস্ব শুভত্ব নেই, একমাত্র কৃষ্ণা চতুর্দশী ভিন্ন, যেটিকে নরক বলা হয়, নরক চতুর্দশী। একমাত্র কৃষ্ণ চতুর্দশী ছাড়া অ্যাজ ইফ তিথি দোষ কোনো তিথিতেই নেই। এবং সার্টেন কম্বিনেশন নির্ভর করে রাশি এবং নক্ষত্রের ওপর, যেখানে গিয়ে তিথির শুভত্ব বৃদ্ধি পায় বা কমে। যেমন ধরো, জন্মের সঙ্গে সঙ্গে পঞ্জিকাতে জন্ম থেকে মৃত্যু এবং মৃত্যুর পরেও এই যে মৃত্যুকালীন দোষ ইত্যাদি হয়, তার অন্যতম যেটি একটি সূচক, সেটি হচ্ছে তিথি। কিছু কিছু তিথিতে মৃত্যু হলে মৃত্যুদোষ হয়, কিছু তিথিতে হয় না। তাহলে নির্ভর করছে তুমি কিভাবে অ্যাপ্লিকেশনটা করছো। ফান্ডামেন্টালি কোনো তিথিরই সে অ্যাজ ইফ কোনো দোষ নেই এই চতুর্দশী ছাড়া। আর যদি মনে করো যে তফাৎটা যেটা হয়ে যায়, সেটা হচ্ছে ওই পূর্ণচন্দ্রের সঙ্গে নবচন্দ্রের। তুমি যদি অমাবস্যাকে চন্দ্রহীন মনে করো, আমি বলবো ওই দিন থেকে গ্রোথ শুরু হয়। আর তাই তো হয়, বিজ্ঞান তো তাই বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তো তখন এক্স্যাক্টলি, তাহলে তার ইমোশনাল টাইপটা, মেন্টাল প্যাটার্নটা অন্যরকম হবে। এবং তিথি যখন আমি বলছি, দেখো আমাদের আইডেন্টিটি ত্রিবিধ। আমি তো শুধু শরীর নই, তুমি তো শুধু শরীর নও, তুমি দেহ এবং তার সঙ্গে তুমি আত্মা। তাহলে জ্যোতিষের ছাত্র হিসেবে আমরা জানি, রবি যদি বার আত্মার কারক হয়, চন্দ্র আমার দেহ ও মনের কারক, তাহলে আমার সম্পূর্ণ নির্মাণটা কিন্তু এই বার ও তিথির মিলন। এবং তিথি যে তৈরি হচ্ছে, এটা তো রবি এবং চন্দ্রের প্রত্যেক 12 ডিগ্রিতে বদলে যাওয়া সম্পর্ক। 30টা তিথি, 360 ডিগ্রি জোডিয়াক, 12 ডিগ্রি করে একটা তিথির মাপ। এই তো তিথি তত্ত্ব। আচ্ছা, তো তিথির ব্যাপারে তো আমরা অনেক কিছু জানলাম। আর একটা জিনিস জানতে চাইবো, যার যে তিথিতেই জন্ম হোক না কেন, সে সেই তিথির উদ্দেশ্যে বা সেই তিথির অধিপতি দেবতার উদ্দেশ্যে কি এমন পুজো পাঠ করতে পারে যাতে তার জীবনটা সুন্দর ও মসৃণভাবে হয় বা কাটে। যেটি করা যেতে পারে, দুটি পূজার কথা ভাবা যেতে পারে। এক, তিথির যিনি অধিপতি গ্রহ, যেমন ধরে নি যে আমার যদি প্রতিপদে জন্ম হয়, তাহলে তিথি অধিপতি গ্রহ রবি। আমি প্রতিদিন ভগবান আদিত্যের, ভগবান সূর্যের প্রণাম করলাম, অর্ঘ্যদান করলাম, আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করলাম। যার দ্বিতীয়ায় জন্ম, সে চন্দ্রের ক্ষেত্রে এই এফোর্টটা দিতে পারে। আবার রবির ক্ষেত্রে তিথির জন্য এরকম স্পেসিফিকভাবে গ্রহভিত্তিক করা যেতে পারে। এবং বারের ক্ষেত্রে রবি বা ভগবান শিব, এবং তিথির ক্ষেত্রে মা দুর্গা। মা দুর্গা, আমি যদি আমার জন্মতিথিকে নাই জানতে পারি, তিথির অধিপতিকে নাই জানতে পারি, সাধারণ বা সব থেকে সিকিউর যে আশ্রয়ের জায়গা আমাদের, সেটা হচ্ছে মায়ের কোল। তিথিতত্ত্ব যেহেতু জলতত্ত্ব, মায়ের নিজস্ব কাজের জায়গা, ওই মাতৃগর্ভের জল থেকেই তো আমাদের সৃষ্টি। একদম। যে কারণে তিথি অধিপতির যাবতীয় সমস্যা, বা ধরে নেওয়া গেল চমৎকার অবস্থায় এবং অবস্থানে আছেন তিথির অধিপতি গ্রহ, তাহলে ওই জন্মতিথির নির্দিষ্ট গ্রহ বা সিম্পল মা দুর্গার দুর্গা নাম জপ,
নিত্য দুর্গা নাম লেখা, নিত্য মা দুর্গার পূজা পাঠ সম্ভব হলে এগুলো করা যেতে পারে। এবং এছাড়াও প্রত্যেকটা তিথির আলাদা আলাদা অধিপতি আছে। যেমন দ্বাদশী তিথির অধিপতি হরি, ভগবান বিষ্ণু, তার পুজো করতে পারি। মানে যে তিথি Exactly. দেবতা আছে তার পুজো করলেও হবে। একদম। আচ্ছা, তো অসাধারণ এক্সপ্লেন করলেন দাদা। যার নাম মহাদেবানন্দ তীর্থনাথ, আপনারা সবাই নিশ্চয়ই জানেন এবং চেনেন তাকে। তো তাকে আমরা সবাই ধন্যবাদ জানাবো এবং আবারও তাকে আমাদের পডকাস্টে আসার জন্য অনুরোধ জানাবো। দাদা অবশ্যই আবার আসবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। আর আপনারা যারা আমাদের সাথে পডকাস্টের সাথে যুক্ত হতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ। জয় মা আদিশক্তি।